নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আর ওঙ্কার বাংলায় আমাদের নতুন পডকাস্ট টকস উইথ শঙ্কর। এই টকস উইথ শঙ্কর পডকাস্টে আজকের আমাদের বিশেষ অতিথি এমন একজন মানুষ যিনি একাধারে বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রাক্তন কাউন্সিলর, একই সঙ্গে তিনি একজন সমাজকর্মী, সমাজের বিভিন্ন কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত। তার অন্য একটা পরিচয় অবশ্য আছে, আমাদের রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার, তার নাম আমরা সবাই জানি, সোনালী গুহ, তার তিনি প্রতিদেবতা। তো আমি সরাসরি পার্থদার কাছে চলে যাব। নমস্কার পার্থদা, তোমার তো অন্যরকমভাবে রাজনীতিটা শুরু হয়েছিল, প্রচুর নস্টালজিয়া, প্রচুর বড় বড় মানুষের সান্নিধ্য তুমি পেয়েছো। তুমি যদি একদম ছাত্র রাজনীতি নিয়ে একটু আমাদের কিছু বলো। জন্মেছি মেডিকেল কলেজে, তারপরেই ধুলো বালি মাটির গন্ধ, সেই কলেজ স্ট্রিট বইপাড়া, ঐতিহাসিক পাড়া, যেই বইপাড়া প্রতিটা নস্টালজিয়ায় বইয়ের গন্ধ পাওয়া যায়। সেখান থেকেই আমি কলেজ লাইফ, স্কুল লাইফ, পৌর প্রতিনিধি হওয়া, এমএলএও হতে পারতাম, আমাকে চান্স দিয়েছিল, আমি হইনি, যেহেতু আমার সহধর্মী সাতগাছের এমএলএ ছিল, একসাথে দুটো নির্বাচন আমার পক্ষে অসম্ভব ছিল। এবার বলি ছাত্র রাজনীতির কথা। 80-র দশকের প্রথমে ছাত্র রাজনীতিতে আসি, অশোকদা, কখনো তাপসদা, তাদের মাধ্যমে ছাত্র রাজনীতি করি। প্রথমেই ক্লাস 11-এ আমি ম্যাগাজিন সেক্রেটারি হই, পরবর্তী পর্যায়ে ইউনিট প্রেসিডেন্ট হয়ে শেষ করি। আচ্ছা, 87 সালে আজের পাড়াবদল হয়। পাড়াবদল মানে কি, ছাত্র পরিষদের পাড়াবদল হয়। বিভাস চৌধুরীর নতুন সভাপতি হয়ে আসে, সেই কমিটিতেও আমি চান্স পাই সেক্রেটারি রূপে। বর্ধমান, কখনো হাওড়া, কখনো হুগলির আমি অবজারভার ছিলাম এবং প্রচণ্ড ম্যান কন্ট্রাক্টের উপর আমি বিশ্বাস করতাম। আর যত দূরেই থাকি, রাতের বেলা মনে হতো একবার বাড়ি ফিরে যাই, কেন ওখানে গন্ধ, বইয়ের গন্ধ, বাড়ির গন্ধ, পাড়ার গন্ধ, সবার সাথে মিশার গন্ধ, সেই গন্ধটা ছেড়ে আসতে পারি না। হ্যাঁ, তুমি তো কাউন্সিলর দুবারের হলে, সোনালিদি ডেপুটি স্পিকার হলো, তারপরেও তুমি কলেজ স্ট্রিট ছাড়লে না, কোনো আবাসনে গেলে না, বড় জায়গায় গেলে না। যাবো কেমন করে, প্রাণটাই পড়ে আছে যেখানে। আমি তো সবাইকে বলি, ভাষণেও বলি, বহুবার বলেছি, জন্মেছি এখানে, মরবো এখানে। সেই তুমি একটা সিনেমা দেখে থাকবে, সেটা ওই অম্বরীশ বাবু, উত্তম কুমার অভিনয় করেছিল। উত্তম কুমারের বাইরে যাওয়ার ভীষণ স্বপ্ন ছিল, যখন সে মরল তার আগে বলল, এই দেশে সেই জন্মেছি আমি, এই দেশে যেন মরি। ঠিক, মানে ছাত্র রাজনীতি করতে করতে তুমি তো বহু বড় বড় মানুষের সান্নিধ্য পেয়েছো, তারপরেও পেয়েছো, মানে মানে স্মৃতি কথা যদি তুমি তোমায় জানতে চাই যে কাদের সান্নিধ্যে তুমি বড় হয়েছো। ছাত্র রাজনীতি করতে এসে তো প্রথমেই অশোকদা, তাপসদার কথা বলতেই হয়। পরবর্তী পর্যায়ে আমি প্রিয়দার আলটিমেটলি টিম করতাম। মানে তখন যে তিনটে টিম ছিল, হ্যাঁ, প্রিয়দা, সুব্রতদা, সোমেনদার সাথে আমার জ্যাঠামশাইয়ের, আমার আরেকটা কথা বলি, আমার জ্যাঠামশাই ছিল স্বাধীনতা সংগ্রামী এবং বিপিএনটিসির ভাইস প্রেসিডেন্ট। আমার একবার কংগ্রেস ঘরানার ছেলে। জ্যাঠামশাই সোমেনদাকে ভালোবাসতো। সুব্রতদার যেহেতু জ্যাঠামশাই শিশির গাঙ্গুলির পরে সুব্রত মুখার্জিকে সভাপতি হয়েছিল, জ্যাঠামশাই সুব্রতদাকেও খুব ভালোবাসতো। বাড়িতে আনাগোড়া ছিল, বামপন্থী অনেক লোক আসতো, লক্ষণ ভট্টাচার্য, মোহাম্মদ আমিন, ওনারাও আসতেন। ওনাদের সাথে চটকলের ব্যাপারে আসতেন। রাজনীতিতে 13 বছর বয়স থেকে রাজনীতিতে আমি ঢুকেই পড়েছিলাম। কাদের সান্নিধ্য প্রিয়দা ছাড়া আর বড় বড় কাদের স্টলওয়ার্ডদের? প্রিয়দা তো আমার চোখে থাকা অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতা, ছাত্র নেতা হিসেবে আমি বলছি। এটা আজকের উপলব্ধি থেকে বলছি, কিন্তু আজকের উপলব্ধি প্রিয়দা বিশাল লিটার। এছাড়া প্রণবদা, বরকতদা, বেঙ্গলের লেভেলে বলছি। দিল্লি লেভেল বলছি, নরসিংহ রাওজি, রাজীবজির খুব কাছে যেতে পারি, তবে কাছে গেছি। তো অটল বিহারী বাজপেয়ীর কাছে, মুকুল ওয়াসনিক, তারপর হচ্ছে মনীষ তিওয়ারি, এরা তো ছিলই আমাদের। ওরা এনএসইউ এসছে তখন ছিল, ওদের সাথে খুব ভালো যোগাযোগ ছিল। বাজপেয়ীর সঙ্গে তুমি লাঞ্চ করেছিলে শুনেছি না, আমি ঘটনাটা বলি।
98 সালে যখন মমতা দি এনডিএর সাথে যোগ দেয়, আচ্ছা, সেই সময় শাহনাজ হোসেন থেকে আরম্ভ করে তোমার মোহাম্মদ মহাজন, আজ নেই উনি পৃথিবীতে, সুরেন্দ্র কুলকার্নি আছে কিনা জানি না, দীর্ঘদিন দিল্লি আমার যাওয়া হয় না। বিজেপির আমি এই 6 নম্বরে ওখানে আমার আড্ডা ছিল বলতে গেলে, অনেক সময় আড্ডা দিতে যেতাম সন্ধ্যাবেলাটা, পার্টিকুলার শনি রবিবার, একটু ওই রামি খেলার শখ ছিল, ওখানে যেতাম, পাশেই মল্লিক বাড়ি, ওখানে সেখানে গেলে তপনদার মারাত্মক স্নেহ পেয়েছি, দিবাকর কুন্ডু, তপনদা, এখন প্রতাপদা বেঁচে আছে, পুরনোদের মধ্যে প্রতাপদা, তারপরে আমাদের থেকে একটু বড় রাহুলদা তখনও ছিল, এখন সবার সাথে যোগাযোগ ছিল। মানে তখন তোমরা ধরো কংগ্রেস পলিটিক্স করলো, কংগ্রেস বিজেপি করছো, তৃণমূল করছে, কিন্তু বিজেপির সঙ্গে মানে এটা ছিল না, ছিল এইটা বসন্তকে ওরাও আড্ডা মারতে পারতো, আমারও ছাত্র রাজনীতি ওখানে করতাম, এই সব মিলিয়ে তখন তো এইরকম নোংরামি ছিল না। এখন যেটা হয়ে গেছে, মানে কোনটাকে, মানে তৃণমূল রাজনীতিকে নোংরামি বলছো? না না, আমি বলছি এখন যেমনি একে দেখলে ও বিয়ে বাড়ি বয়কট করে, ওকে দেখলে ও শ্রাদ্ধ বাড়ি বয়কট করে, এই রাজনীতি ছিল না তখন, সবাই আমার আপন, আমরা একটা দর্শনের উপরে চলতাম। এবার মমতাদির দলে কেন আমি এলাম এই পোস্টে, আমি যখন দর্শনে, মমতাদির কোনো দর্শনে বিশ্বাসী না, আমার দর্শনটা তখন ছিল হাজার হাজার কংগ্রেস কর্মী মরছে, কিন্তু কেন্দ্রের কংগ্রেস সরকার, মমতা দিয়ে যাওয়াটা ছিল, কংগ্রেস কিছু করছে না ব্রাহ্মণদের বিরুদ্ধে, সত্যি আমরা ভেবে দেখলাম কিছু করছে না। সেদিনকার ছিল একটাই আমাদের উদ্দেশ্য, সিপিএম হাঁটাও, তার জন্য মমতাদির দলে গেছিলাম 9ই আগস্ট 1997 সাল। তখন সীতারাম কিশোরী ইনডোর করছিলেন, আমরা আউটডোরে গেছিলাম তুমুল বৃষ্টির মধ্যে। সেদিনকার পঙ্কজ ব্যানার্জি সভাপতি আর সুশোভন বোস বীরভূমের সভাপতি হয় সেদিনকার। মমতাদি তো সেই অর্থে তোমাদের, মানে সোনালিদি মমতাদির খুব কাছের ছিলেন, খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তোমাদের তো অনেকভাবে পুরস্কৃতও করেছে, তোমাকে 2বার কাউন্সিলর করেছেন, সোনালিদিকে ডেপুটি স্পিকার করেছেন, তারপরেও মমতাদির ভরা বাজার থেকে তোমরা সরে এলে কেন? না না, ব্যাপারটা হচ্ছে আমরাও তো সকাল 6টা থেকে রাত্রি 12টা অবধি মমতাদির চিন্তাভাবনাকে চারিদিকে ছড়িয়ে দিতাম। তুমি চিন্তা করে দেখো, একদিকে সৌমেন মিত্র, আমি যখন কাউন্সিলর হই 2000 সালে, একদিকে সৌমেন মিত্র কংগ্রেস দল, মানে ওরকম ক্ষমতাবান কংগ্রেস লিডার নেই, তার অপোজিটে আমার বাড়ি, একদিকে সিপিএম, আমার ওয়ার্ডেই অনাদিশ্বরের বাড়ি, মন্ত্রী, সেইখানে তাদেরকে দুপক্ষকেই হারিয়ে আমি প্রথম কাউন্সিলর হই। তাহলে আমার কাজ ছিল না, শুধু মমতাদি সিম্বলের উপরে জিতে গেছি। মানুষের সাথে যোগাযোগ, তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ, সেবামূলক কাজ সব মিলিয়ে মানুষ, আমার 40-এর মানুষের প্রতি আমি আবার নমস্কার জানাই, আমার 40-এর মানুষের প্রতি, এবং আমাকে যারা প্রতিনিয়ত সাহায্য করে চলেছে তাদের ধন্যবাদ জানাই। সেই নির্বাচনে আশামন্ত্রীর মতো বীরেন্দার বউকে আমি হারিয়ে দিই 856 ভোটে, এবং প্রথম ছোট লালবাড়ি বামপন্থীদের থেকে দখল করা হয় সুব্রত মুখার্জির নেতৃত্বে, সেই বোর্ডের আমি মেম্বার ছিলাম, কাউন্সিলর ছিলাম। সেই সময় আমার সাথেই একসাথে কাউন্সিলর হয় ববি, অরূপ, মানে বর্তমান মেয়র অরূপ, দেবাশিস কুমার, মলয়, যারা আজকে কর্পোরেশন চালাচ্ছে, বলতে কর্পোরেশন চালাচ্ছিল তারা। আমার দুর্ভাগ্য, আমারটা 2বার শুধু জেনারেল লেগেছে, 2বারই জিতেছি, তাও অন্য পার্টির সরকার থাকাকালীন, আর বাকি সব সময় মহিলা করে দিয়েছে। এটা আমার প্রতি মমতাদির কতখানি ভালোবাসা এটা বলতে পারবো না। তা মানে মমতাদি পার্টি থেকে বেরিয়ে তো, মানে ধরো এখন যেমন মমতাদি সরকার থেকে চলে গেছে, তৃণমূল সরকার থেকে চলে গেছে, যাওয়াতে দেখছি বিধায়ক এমপি তারা সব মমতাদিকে ছেড়ে চলে যাওয়াটা হিড়িক পড়েছে, কিন্তু তোমরা তো চলে গেছিলে অনেক দিন আগে, প্রায় 21 সালে বলে, তুমি সোনালিদি একসঙ্গেই, মানে সেটা কারণটা কি, মানে ঠিক সুযোগ পেলে না বলে? না, ব্যাপারটা হচ্ছে তোমায় বলছি, সুযোগ না, ব্যাপারটা হলো সেই সময় আমার কোভিডের সময় ডিসেম্বর মাসের 13 তারিখে 2020-তে আমার কোমর ভেঙে যায়। সোনালিকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ সম্ভবত ছিল, মার্চ মাসের 3 তারিখে সম্ভবত ছিল, তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে ডেকে পাঠায় সুব্রত মুখী, বলে সোনালি একবার আসবি, সোনালি এই যাত্রা তোকে টিকিট দেওয়া যাচ্ছে না। সোনালি বলে আমি কী অন্যায় করলাম, আমি জীবনের 1 টাকা তুলিনি, 1 টাকা আমার নামে স্ক্যাম নেই, কী কারণে আমাকে টিকিট দেবে না?
দলটা তো আমরা জীবন দিয়ে করেছি, মমতা ব্যানার্জির একার দল না, আমাদের দল। সোনালি অত্যন্ত মমতা দিকে স্নেহ করত। ও বাড়িতে এলো, আমি তখন সোনালিকে বললাম, দেখো আজকের মুখ্যমন্ত্রী, এর আগে এলোপে ছিল, তার আগে যুব সভাপতি ছিল, পরে মন্ত্রী ছিল শুভেন্দু অধিকারী, তাকেও তো এক করেছি। তুই বুঝতে পারিস না, শুভেন্দু অধিকারী মমতাদির ব্লু হোয়াইট বয় ছিল। সেই সময় ও যখন যুব কংগ্রেস সভাপতি ছিল, যুবা কেন খুলল অভিষেককে সামনে রেখে, শুভেন্দুকে সরাবার উদ্দেশ্যে। মমতাদির সবসময় নিয়মটাই ছিল, যারা কাছের তাদেরকে সময় কাজ ছড়িয়ে গেলে তাদেরকে সরিয়ে দেওয়া। আজকে তোমার উপরে এসছে, এরপর আরও মানুষের উপর আসবে, সেইটা এবারও ৭৪ জনের উপরে এসছে। তারা বিদ্রোহ করছে। আগের বার কাজ দেয়নি, আমাদের অনেক ফাঁকফোকর ছিল, 21-এ ফাঁকফোকর ছিল। সেই ফাঁকফোকরটা শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, দিলীপ দ্বারা সবাই একসাথে মিলে বিজেপি সংসার একসাথে হয়ে এই ফাঁকফোকর আমরা বন্ধ করে নতুন সরকার এনে দিয়েছি। তোমরা বিজেপিতে এতে শুভেন্দুর অবদান আমি চিন্তার বাইরে, শ্রমিক ভট্টাচার্যের অবদান চিন্তার, প্রতিটা বিজেপির ওয়ার্কারের কাজ চিন্তার বাইরে। আমি যে জায়গাটা কন্ট্রাডিকশন, সেটা হচ্ছে যে ধরো তোমরা মমতাদি টিকিট দিল না সোনালিদিকে, হ্যাঁ, মানে সভাপতি রাগ হয়েছে, সেই ক্ষোভেই হ্যাঁ রাগ হয়েছে, চলে গেছে, কাছের মানুষ ছিলেন, চলে গেছে, বিজেপিতে জয়েন করেন এবং তুমিও করো। না, আমি করি একটাই কারণে, আমার সাথে কিন্তু সেরকম টাচের হয়নি। আমি করেছি একটাই কারণে, ওয়াইফ বিজেপি করবে, আমি অন্য দল করব, এটা আমার নীতিগতভাবে ইয়ে হয়েছিল। আর ২ নম্বর, বিজেপি তো বাংলার কথা চিন্তা করেছে, বাংলার নেতাই তো বিজেপির নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি, তার আদর্শে আমরা চলেছি। আজকে মনে হচ্ছে সঠিক করেছিলাম, সঠিক। আজকে যে রসায়নের উপরে তৃণমূল কংগ্রেস চলছে, কোনটা মূল, কোনটা তৃণমূল, কোনটা কী সব আইপিসি হচ্ছে, কোনটা এনপিসি হচ্ছে, কোনটা কে বিরোধী, কে এনডিএ সাপোর্টে, আমি চাই কেন্দ্রে এনডিএর আরও শরিক বাড়ুক এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর যে সব প্রকল্প আছে, যেসব বিলগুলো আছে, সেগুলো পাস হয়ে যাক এবং ভারত উচ্চতম জায়গায় পৌঁছে যাক। এখন বোধ হয় ৪র্থ বা ৫ম স্থানে আছে, ১ নম্বর স্থানে যেন পৌঁছায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তোমার দীর্ঘ রাজনৈতিক জীবনের সেরা প্রাপ্তি কি বলে মনে করো? বাজপেয়ীজিকে পাওয়া, মোদিজিকে পাওয়া। আর কোনো স্মরণীয় ঘটনা, মানে যেটা মানে ভিতরে রয়ে গেছে, কি বলা হয়নি, এরকম কিছু ঘটনা? স্মরণীয় ঘটনা, প্রথম লালবাড়ি পাওয়া, মানে কাউন্সিলর হয়ে যাওয়া। হ্যাঁ, প্রথম লালবাড়ি, মানে এর আগে তো বামপন্থীদের লালবাড়ি ছিল, প্রথম লালবাড়ি পাওয়া বিরোধী পক্ষে। এটা আমি কোনো পার্টির এনডিএ শরিক হিসাবে, কিন্তু তখন কিন্তু আমি এনডিএ শরিক, আমাদের মাথায় বাজপেয়ীজি, এখানে মমতাদি, এনডিএ শরিক হিসাবে প্রথম লালবাড়িতে যাওয়া। সেদিনকারও বিজেপি আমাদের সঙ্গে ছিল, অন্তত ২০০, ৫০০, ১০০০ ভোট আমি বিজেপি পেয়েছি। এটা বিরাট। আর মীনা দেবী পুরোহিত আমাদের ডেপুটি মেয়র ছিল সুব্রত মুখার্জি, এটা বিরাট পাওয়া। কিন্তু বিজেপিতে যাওয়ার পরেও তো তোমরা ঠিকভাবে কলকে পাচ্ছ না। না, সেটা না, বিজেপি খুব সাংগঠনিক দল, এটা তো সেই সর্ববৃহৎ, ভারতবর্ষের সর্ববৃহৎ, ভারতবর্ষের চীনের পৃথিবীর সর্ববৃহৎ। চীনের যে দল, তাকেও টপকে গেছে, এখন বিশ্বের বোধহয় সর্ববৃহৎ দল, আমি যেটুকু জানি। গঠনতন্ত্র অনেক অনেক, আর তার অনেক নিয়ম। এই তো মমতা দিদা, এই তুই এমপি, তুই না, তুই এমপি, তুমি এইরকম তো দল না, এর একটা সিস্টেম আছে। এই সিস্টেমের মধ্যে থাকলে যে কোনো দল বড় হয়, যে কোনো দল খুব ভালো গ্রোথ পায়, রাজ্যের উন্নতি হয়, দেশের উন্নতি হয়, এটা আর বলার নেই। আমি দেখব যে স্বপ্ন নিয়ে অনেকে আমাদের প্রজন্ম চলে গেছে, আর নতুন প্রজন্ম, আমার সন্তানদের প্রজন্ম, তারা দেখতে পায় যেন কলকারখানায় ধোঁয়া উঠছে, শিক্ষা ফিরে এসছে, স্বাস্থ্য ফিরে এসছে, তারপরে কৃষিক্ষেত্রে প্রচুর
কৃষিজ উৎপাদন আচ্ছা, হচ্ছে। তোমরা তৃণমূল থেকে বিজেপিতে আসার পরে খুব বড় ধরনের একটা হুমকি পেয়েছিলে, মানে তোমার মেয়েকে তুলে নিয়ে না যাওয়া। আমার মেয়েকে তুমি ভীষণ রেগে গেছিলে, এটা আমি না না সোনালিকে আমি বলেছি আমি আজকে। আমি আমি পুরো ব্যাপারটা বলি। ওই সোনালি একটা বোধহয় আন্দামানের ঘটনা বলেছিল, আমি পুরোটা এটা আমার ঘটার দিকে সেটিং করে আপনার মেয়েকে তুলে নিয়ে যাবো। তুমি কে ভাই? এখন আমি বিজেপি করলো তখন আমি কিন্তু একেবারে আমার মেরুদণ্ড সোজা, আমি কাউকে মানি না। যখন যেটা করে ডেট দিবো। মরবো একবারই মরবো। আমি সোজা মমতা ব্যানার্জির ঘরে চলে গেছিলাম, পৌঁছে গেছিলাম। ঢুকতে গিয়ে পুলিশের মিলন সঙ্গের কারের গেটে পর্যন্ত চলে গেছিলাম। কোন আমার মেয়েকে তুলে নিয়ে যাবে, মেরে দিতাম সিংকারে। আমার এত রাগ হয়েছিল। আমার মেয়ের মধ্যে নেই, ছোট্ট ফুটফুটে মেয়ে, 16 বছর প্লাস মেয়ে, তাকে হুমকি খেতে হয়েছে। তাকেও হুমকি খেতে হয়েছে। এই কী কালচার মমতাদির? এই মমতাদিকে রাজনীতি করেছিলাম আমি, তো এখন বিশ্বাস হয়। তখন ছিল মুখ, এখন হচ্ছে মুখোশ। নুন দিতে ভরা একটা ভদ্র মহিলা। আর কি বলবো, এখন থুতু ফেলা মানে নিজের গায়ে থুতু ফেলা। সবাই একটা অভিযোগ করছে যে এই দলটা শেষ হয়ে যাওয়ার, মানে তোমরা দলটা সাজিয়েছিলে, তোমরা প্রথম থেকে কাঁধে কাঁধ মিলিয়ে দলটা করেছিলে, এই দলটা শেষ হয়ে যাওয়ার মিলে সবাই অভিষেককে দুষছে। এটা কি না আমি তোমার দৃষ্টিতে কি মনে হয়? 70% অভিষেক, 10%, 70 না 60% অভিষেক, 10%, 20% নেতৃত্ব, আর 20% স্বয়ং মমতা ব্যানার্জি। কলেজ স্ট্রিট একটা গোটা বিশ্বের একটা সেরা, মানে বই পাড়ার ঐতিহ্য গোটা বিশ্বে ছড়িয়ে থাকে। সেই রকম জায়গায় তোমার জন্ম, ওঠা বসা, এবং সকাল থেকে রাত্রির ওই অঞ্চলের মধ্যেই আড্ডাবাজি বিভিন্ন জায়গায়, এবং এখানকার অনেক সামাজিক কাজের সঙ্গেও তুমি যুক্ত ছিলে বিভিন্ন ওই সময়, কলেজ আমরা করে দেখেছি। পুজোটাই তো আমি করি, আচ্ছা, কালী পুজোটা আমি করি। কলেজ স্কোয়ারে মেন কালী পুজো যেটা। আচ্ছা, ওদিকে ফাটাকেস্ট, এদিকে তোমার পুজো। আচ্ছা, আর সঙ্গে নবরবীর। নবরবিটা আছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যে বই পাড়ার যে ওঠা বসা এখানে, আমি বিশ্বাস করি, মানে আমি কিভাবে এটাকে নাও, মানে এটা তো না, না, তুমি আমি তো যে এমন একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, না, আমি যেখানে বিশ্বের বই পাড়া আছে। বই পাড়াটাকে বিশ্লেষণ করে পড়ি। এই সূর্য ষষ্ঠীর এই পারে যত পুজো সেইগুলোও আমার, ওই পারে কলেজ কলেজের ওই পারে যত পুজো সেইগুলোও আমার, বই পাড়াটাও আমার। আমার এই জায়গায় আমি আমাদের বলি না, আমার কেন বলো তো, এর প্রতি আমার ভীষণ ভালোবাসা। আমাদের তো বটেই, আমার মনে হয় আমার এই জায়গাটা আমার। এখানে যেখানে মরে যাবো, কেমন করে মরবো যাই না, আত্মাটা বোধ হয় এখনও থাকবে কলেজ স্ট্রিটের বুকে, বই পাড়ার ভাজে ভাজে। না, আমি এটা শুনেছিলাম যে সোনালি ডেপুটি স্পিকার হওয়ার পরে তোমাদের একটা শর্ট ডেকে আবাসনও দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমরা কিন্তু তুমি যাইনি। তোমার ওই কলেজ স্ট্রিটের যে যাইনি। পুরানো বাড়ি, সেখানকার যে একটা সোদাগন্ধ, সেটাকে নিয়ে আঁকড়ে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, আবার ওই সঞ্জয় জৈনের চাপে একটা সিদ্ধ রাউন্ডে ফ্ল্যাটও কিনেছিলাম, আমার মেনটেন্যান্সের টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছি ওটা। একবার গেছিলাম, ওই 3 দিন থাকতে, একদিন থেকে পালিয়ে এসেছি, আর যাওয়া হয়নি। আর তুমি একদম এক্সট্রিম উত্তর কলকাতার, মানে অরিজিনাল উত্তর কলকাতার মানুষ। হ্যাঁ, একদম, মানে একটা এদেশি ভাব তোমার মধ্যে, মানে মিশে থাকা সবার সঙ্গে। হ্যাঁ। আর সোনালিদি দক্ষিণ কলকাতার টালিগঞ্জের দিকে, ও খুব ভালো মানে করে। কি করে তোমার সঙ্গে, মানে না, ছাত্র রাজনীতি করতে গিয়ে মেয়েটার আলাপ হয়, তারপরে আস্তে আস্তে এই কথা বলতে গেলে ছোটোবেলার কথা মনে পড়ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা খুব ভালো। আমি প্রিয়দা বলতো নট কোয়ান্টিটি, কোয়ালিটি। আমি সেই কোয়ালিটির দিকে এগিয়েছিলাম, এবং সোনালির সাথে আমি বিয়ে করি, এবং সোনালি আমার সহধর্মী। আমি গর্বিত। কোন কোন বিষয়গুলোকে, মানে বার্ধক্যে এসে মিস করছো, যে মনে হচ্ছে যে এইগুলো হওয়ার দরকার ছিল, বা এইগুলো আমার করার দরকার ছিল? সবথেকে বড় মিস করছি সেদিনকারে যে আন্দোলনটা আমরা করেছিলাম টাটার বিরুদ্ধে, সেই আন্দোলনটা না করলেই পারতাম। এটা আমি না গেলেই পারতাম, দল তো করতোই, আমি না গেলেই পারতাম। এটা অনুশোচনা হয়। টাটা যদি না যেত, নতুন প্রজন্ম অনেক আগে থেকে অনেক কিছু পেতে পারত। বিধানসভা ভাঙচুর মানতে পারি না, আমার বউ এর মধ্যে জড়িত, মমতা ব্যানার্জি ইন্ধনে হয়েছে, মানতে পারি না। একটা বিধানসভা, একটা আইনসভা, একটা কৃষ্টির জায়গা, সেটা ধ্বংস হোক আমি চাই না। জীবনে আক্ষেপ কি পার্থদা? আক্ষেপ
যুব সমাজকে সেই অর্থে কিছু তুলে দিতে পারলাম না, ছাত্র সমাজকে কিছু তুলে দিতে পারলাম না এত বছর রাজনীতি করে। এখনও আমি বেকার বলতে গেলে। আমার বউয়ের পেনশন কত জানো? 18,000 টাকা। আর কাউন্সিলতে কোনো পেনশন নেই। আমার একটা ছোট্ট ব্যবসা আছে, সেই ব্যবসার মধ্যে চলে। আর এইদিকে সোনালী অসুস্থ, প্রচুর খরচা চলতে হচ্ছে। মাননীয় শুভেন্দুবাবু মানে আমার ছোট ভাই কাম সিএম, এখন সিএম হয়েছে, তোমার এর মারফতে আমি বলছি, পুরনো বয়স যত বাড়ে রোগ তত বাড়ে। পেনশনটা যদি বাড়িয়ে দেয় এবং লাইফ কভারেজ বিমাটা যদি বাড়িয়ে দেয় তাহলে ভালো হয়। মুখ্যমন্ত্রীর কাছে আর কি কি মানে দাবি দেওয়া আছে, মানে কি মানে শুধু তোমার পার্সোনালি? না না, সব থেকে বড় দাবি তো পেয়ে গেছি, মমতা ব্যানার্জি ঘাটিয়ে দিয়েছে, পেয়ে গেছি, ও তো দিয়ে দিয়েছে আমাদেরকে। এখন আমাদের থেকে কি ওর নেওয়ার আছে? আমরা জীবন দিয়ে শুভেন্দুকে সাপোর্ট করে যাব, শুভেন্দুর পাশে দাঁড়াবো, শুভেন্দুর সব কাজ যেন সুষ্ঠুভাবে করতে পারে। মাত্র 2 মাসের মধ্যে শুভেন্দু বড়টা উচিত হয়নি। শুভেন্দুবাবু সিএম, ছোটবেলাকার আবেগ তো চলে আসছে, ওটা আবেগ থেকে চলে আসবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী গত 2 মাসের মধ্যে, সরকারের বয়স এখনো 2 মাস হয়নি কাছাকাছি, কালিদ্দা তৃণমূলটা উঠে গেল। শুধু তাই না, মানে উনি যে র্যাপিডলি কাজ করছেন এবং ওনার যে আমি তো বাহিনী, মন্ত্রিসভা বলুন, বিভিন্ন এমএলএরা বলুন, মানে নিজের এলাকায় যেভাবে জনতার দরবার খুলে মানুষের সঙ্গে জনসংযোগ করা, তাদের অভাব অভিযোগ দেখা ওনার নির্দেশে করছে, মানে এই কাজগুলোকে কিভাবে দেখছো? না আমি মানে তোমার জীবনে তো অনেক রাজনীতিবিদকে তুমি দেখেছো। না আমি তো বলি একটু শোনো, সোনালীকে আমার কাছে সোনালীর মোবাইল থাকে তো, প্রচুর ইউটিউবার অনেক চ্যানেল ফোন করে, সোনালী ইন্টারভিউ দিও না। তোমার ছোট ভাই মাননীয় সিএম শুভেন্দু অধিকারী যেভাবে 6 মারছে একের পর এক, এরপরে কোনো ইন্টারভিউ খাবে না। সঙ্গে তার সহযোগীরা যেভাবে 6 বেড়ে যাচ্ছে, টিভিতে অন্য কারোর নাম নেই। এখন শুধু নেগেটিভ নিউজ 2 দিন ধরে চলছে বলে, তৃণমূলটা উঠে যাচ্ছে বলে একটুখানি ওরা নিউজে আছে। আজ থেকে আমার বোধহয় বন্ধ হয়ে যাবে। আর তো পচা ডিম দেখছি, পচা ডিম। তোমাদের সময় এই কালচারটা ছিল, পচা ডিমের কালচার ছিল, সেটা কি মারতে? আমি দেখেছি, আমি কি মারতে মানে শাসকের বিরুদ্ধে ছড়াছড়ি কি করতে? আমাদের সময় তো সে তো বড় নাড়ু ছিল, মারতো। আমি মারিনি, আমাদের মারতো। কলেস্ট্রেটের দাদা ছিল এক সময়, ছিলাম পেছনে ছিলাম, মারতো তো অন্যরা। দেখো মানে ডাইরেক্ট পেটো তুমি কোনোদিন মারোনি? না না, আমি কেন মারতে তুমি কাউকে পেটো? আমি যারা মারবার তারা, যেমন মমতা দি ছিল, শওকত মোল্লা টোল্লা, জাহাঙ্গীর টাঙ্গি ছিল, এরকম তুমি করো? মমতা দি অনেকেই ছিল, মমতা দি নিজে মারতে পারতো কিনা তাও জানি না আমি। এটা আমি প্রিয়দা কোনদিন এটা বিশ্বাস করতো না। আমি প্রিয়দা আদর্শে বড় হয়েছি, প্রিয়দা বলতো কোয়ালিটি, মানে খুন যখন রাজনীতিটা পছন্দ করো কখনই করো? আমার ওখানে সব থেকে বেশি হতো যদিও, কিন্তু ওটা মানুষকে ভালোবেসে যেটা পাওয়া যায়, মারপিট করে সেটা পাওয়া যায়। আজকে ভালোবাসার আমার লাস্ট প্রশ্নটা দাদা, সেটা হচ্ছে যে আমাদের সময়ও এসে গেছে কথায় কথায়, মানে আবার যদি নতুন করে তোমায় আগের ফর্মে ফিরতে হয়, কোনো দায়িত্ব পাও, সে পৌরসভা ইলেকশন সামনে আসছে সেখানেই হোক, বা পার্টিগতভাবে তোমার কোনো দায়িত্ব, তুমি কিভাবে ইনিংস শুরু করবে? দলকে সামনে রেখে, মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, দলের আদর্শ শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাভাবনাকে সামনে রেখে যা দেবে, নিজেকে শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাব। কতখানি পারবো জানি না, তবে আগেও যখন পেরেছি এবারও সফল হব, এটা দায়িত্ব নিয়ে বললাম। অনেক অনেক ধন্যবাদ পার্থদা। আমাদের সঙ্গে পার্থদা ছিলেন এতক্ষণ, অনেক কথাই হলো। আধ ঘন্টার মধ্যে অনেক কথা হয় না, বলা সম্ভব হয় না, তবুও পার্থদা যতটুকু আমরা জানার চেষ্টা করেছি পার্থদা বলেছেন। পার্থদাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা থাকবেন ওঙ্কার বাংলার সঙ্গে, দেখবেন টকস উইথ শঙ্কর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।